কোন কোন সীমান্ত দিয়ে এরা বেশি সংখ্যায় গিয়েছে? সিলেটের বেশ কয়েকটা সীমান্তগুলোই প্রথম টার্গেট ছিল আওয়ামী লীগ নেতাদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাকে কলকাতায় দেখা গেছে বেশ খোশ মেজাজে, একটা ন্যাশনাল পার্কে উনি খুব খোশ মেজাজে আপনি বললেন আড্ডা দিচ্ছিলেন। এই মুহূর্তে আসলে করণীয় কি, সরকার কি করতে পারে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য? আমার মতে এদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটা সরকারের, বিপ্লবী সরকারের দায়িত্ব বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন খবরের পেছনের খবর। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যেই সারা দেশে বলা চলে এই বিষয়টা সবাই আলোচনা করছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেন কিভাবে এবং কতজন নেতাকর্মী পালালেন বা গ্রেফতারি বা কতজন নেতাকর্মী গ্রেফতার হলেন। এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন বাংলা ভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল। জনাব বদরুল আলম নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রিয় দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নাবিল ভাই, আমরা ক্যাজুয়ালি আলোচনা শুরু করতে পারি। আপনাকে শুরুতেই বলছিলাম যে এটা আমরা শুধু না, সারা দেশের মানুষও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আসলে কতজন নেতাকর্মী এ পর্যন্ত গ্রেফতার হয়েছে বা বিদেশে কতজন নেতাকর্মী পালিয়ে গেছেন? বিদেশে কতজন পালিয়ে গেছেন এটা আসলে সঠিক পরিসংখ্যান পাওয়া মুশকিল। মনে করা হচ্ছে কয়েকশো হবে, এটা এই সংখ্যাটা কয়েকশো হবে। কিন্তু কতজন গ্রেপ্তার হয়েছেন এটা তো, এই তথ্যটা পাওয়া যায় যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা মন্ত্রীদের মধ্যে 35-36 জনের মতো গ্রেপ্তার হয়েছেন এ পর্যন্ত। কিন্তু আমরা 40 জনের নিচে। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা কিন্তু 81 জন, মানে কেন্দ্রীয় কমিটির সংখ্যা 81 জন। এর মধ্যে ধরেন সভাপতি মণ্ডলীর সদস্যই আছে 16 জন, শেখ হাসিনা নিজে ছাড়া। তো এর মধ্যে শুধু শাহজাহান খান গ্রেপ্তার হয়েছেন একমাত্র, সভাপতি মণ্ডলীর সদস্য বা প্রেসিডিয়াম মেম্বার যেটাকে ইংরেজিতে তারা বলে। এর মধ্যে শুধু শাহজাহান খান গ্রেপ্তার হয়েছেন আমাদের জানা মতে। এছাড়া বাকি কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হননি। বাকিদের বেশিরভাগই দেশ ছেড়েছেন এরকম তথ্যই পাওয়া যাচ্ছে। এবং ওবায়দুল কাদের সাহেব তো অবশ্যই দেশে নাই, সেটা বোঝা যাচ্ছে। আর যদি সাধারণ সম্পাদক, মানে যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে ডক্টর দীপু মনি গ্রেপ্তার হয়েছেন। এছাড়া বাকিরা এখনও গ্রেপ্তার হননি। বাকিদেরকে ধারণা করা হচ্ছে যে বেশিরভাগই দেশে নাই, দেশ ছেড়েছেন তারা। আর সম্পাদক আছেন 18 জন এবং সাংগঠনিক সম্পাদক আছেন 8 জন। এদেরও কেউ তেমন উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার হন। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ওনার নাম, উনি গ্রেফতার হয়েছেন। হ্যাঁ, একমাত্র উনি গ্রেপ্তার হয়েছেন। এছাড়া আর কেউ গ্রেপ্তার হয়েছে এরকম তথ্য পাওয়া যায়নি। আর মন্ত্রিপরিষদ সদস্য শেখ হাসিনার যে বিগত মন্ত্রিপরিষদে পূর্ণমন্ত্রী ছিলেন 25 জন আর প্রতিমন্ত্রী ছিলেন 11 জন। এর মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। নুরুল মজিদ হুমায়ুন শিল্পমন্ত্রী ছিলেন, আনিসুল হক আইনমন্ত্রী ছিলেন, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মোটামুটি এই গ্রেপ্তার উল্লেখযোগ্য বড় নেতাদের মধ্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, উনি সাবেক বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু প্রেজেন্ট বাণিজ্য মন্ত্রী, এই মন্ত্রী সবাই উনি ছিলেন না। বাকিরা প্রায় সবাই দেশ ছেড়েছেন, আর কিছু হয়তো এখনো দেশ ছাড়তে পারেননি, গা ঢাকা দিয়ে আছেন। কিন্তু এরাই তো আসলে বিগত 16 বছর বলেন আর গত 5-10 বছর শেখ হাসিনার যে অপশাসন, দুঃশাসন, এগুলোর সহযোগী ছিলেন এবং এদের মাধ্যমেই অপকর্মগুলো হয়েছে। বিশেষ করে আপনি যেটা জানেন, কয়েকদিন আগে, 2 দিন আগে যে একটা নিউজ বের হলো যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাকে কলকাতায় দেখা গেছে বেশ খোশ মেজাজে, একটা ন্যাশনাল পার্কে উনি খুব খোশ মেজাজে আপনি বললেন আড্ডা দিচ্ছিলেন। তো শেখ হাসিনার পরে যদি এই যে সিরিজ অফ হত্যাকাণ্ড এবং গুমের জন্য দ্বিতীয় ব্যক্তি লায়াবল হয়, সে তো স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই। তার নির্দেশে বলেন, তার সায়েতে এই অপকর্মগুলো ঘটেছে। আমরা যেমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি ওটা আপনাকে বলতে চেয়েছিলাম যে এক পুলিশ সদস্য দেখাচ্ছেন, মানে কতটা ঠান্ডা মাথায় উনি দেখছেন এবং নির্দেশনা দিচ্ছেন পরবর্তীতে, আপনি যেটা বলছিলেন। একটা গুলি করছে, একটা মরছে, বাকিগুলো যাচ্ছে না, ওই একটাই যাচ্ছে, বাকিগুলো যাচ্ছে না। মানে কি সাংঘাতিক কথা। হ্যাঁ। তারপরে আপনি জানেন যে কয়েকদিন আগে, গত পরশুদিনই সাবেক আইজিপি নূর মোহাম্মদের আমি একটা ইন্টারভিউ করছিলাম। উনি যেটা বলছিলেন যে প্রতিদিন
মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হলো আড্ডা জমতো। পুলিশ শীর্ষ মানে পুলিশ সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের কামাল বাসায়। আসাদুজ্জামান কামালের, তার যে ধানমন্ডিতে একটা বাসা ছিল, সরকারি বাসভবন, সেখানে আড্ডা জমতো। সেই আড্ডায় ডিসাইড হতো ভাগবাটোয়ারা, টাকা পয়সা লেনদেনও হতো, মানে কারে কোথায় পোস্টিং দিবে, কাকে বদলি করবে, কারে সাইজ করবে, এই আলোচনাও যেমন হতো, তেমনি এই আলোচনাও হতো যে বিরোধী দল কিভাবে শায়েস্তা করা হবে, আন্দোলন কিভাবে দমানো হবে, এই সংক্রান্ত নির্দেশনা এবং তৃণমূল পুলিশ মানে ওসি লেভেল পর্যন্ত তিনি সরাসরি দিতেন। মানে ওখানে ওসি লেভেল পর্যন্ত এন্ট্রি ছিল। তার মানে খুব বলা চলে শক্ত হাতে উনি সবকিছুকেই খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতেন। না, শক্ত হাতে নিয়ন্ত্রণ করতেন এটা আসলে বলা যাবে না। উনি আসলে এই পুলিশ বাহিনীতে একটা মাফিয়া চক্র গড়ে উঠছিল, সেই মাফিয়া চক্রের মূল ছিলেন উনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব। এবং তার উপরে ছায়া হিসেবে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি সেটা না থাকে তাইলে ওনার বিরুদ্ধে এত অভিযোগ, উনি পুলিশ বাহিনী ধ্বংস করেছে, উনি এই বাণিজ্য করছে, বদলি বাণিজ্য করছে, এই তথ্যগুলো নিশ্চয়ই প্রধানমন্ত্রী পর্যন্ত ছিল, যেগুলো সাধারণ পুলিশ সদস্যরাও পর্যন্ত জানতো, সাংবাদিকরা জানতো। প্রধানমন্ত্রী তাকে প্রায় 11-12 বছর ধরে তাকে মানে একটানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখছিলেন। এই ধরনের নজির কি এর আগে ছিল? খুব কমই ছিল। না, এর আগে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এরকম নির্বিঘ্নভাবে টানা এতদিন দায়িত্ব পালন করতে পারেনি। 2-4 বছর, 2 বছর, 1 বছর, 3 বছর পর একটা কেলেঙ্কারি মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে বিদায় নিতে হয়েছে। যেমন তার আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিউদ্দিন খান আলমগীর, সে বিএনপির লোকরা রানা প্লাজা ধাক্কা দিয়া ফেলে দিয়েছে, এরকম একটা বক্তব্য দিয়ে তিনি তার বিদায় নিতে হয়েছে। তারপরে সাহারা খাতুন ছিল, সাহারা খাতুনকে বিদায় নিতে হয়েছে। তিনি ওই যে সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে 24 ঘন্টার মধ্যে মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবে, এরকম একটা বক্তব্য দিয়ে তিনি বিতর্কিত হয়ে বিদায় নিতেছে। কিন্তু আসাদুজ্জামান কামাল অনেকটা এরকম একটা ঠান্ডা মাথার খুনি বলা চলে। সেই ঠান্ডা মাথার খুনি নির্বিঘ্নে এত বছর দায়িত্ব পালন করেছেন। ওনার একটা সুবিধাজনক ওনার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল খুবই একটা নমনীয় বডি ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে উনি পার পেয়ে গেছেন। কিন্তু উনি আসলে এই মাফিয়া চক্রের হোতা, এটা বলতে হবে। আর আমরা তো এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু উনিও বিদেশে পালাইছেন, এর সাথে উনি ইন্ডিয়াতে আছেন এটা শুনেছি। এর সাথে কতজন এ পর্যন্ত আপনি তথ্য জেনেছেন যে আসলে প্রায় কেমন নেতাকর্মী বাইরে পালাতে পেরেছেন? আচ্ছা, এই সংখ্যাটা 300-র কম হবে না, কম বেশি হতে পারে। আর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গেছেন, একদম তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু গিয়েছেন। অর্থাৎ তাদের হিসাব পাওয়াটা তো মুশকিল, যে যেভাবে পেরেছে সে সেভাবে গিয়ে। কিন্তু উল্লেখযোগ্য যদি আমরা বলি, সেই উল্লেখযোগ্য নামগুলো মানে কারা কারা নাম শুনেছেন? যেমন ওবায়দুল কাদের ধারণা করা হচ্ছে 5 আগস্টের আগেই গেছেন হয়তো, বা 5 আগস্ট উনি। আপনার কি মনে পড়ে যে আমরা 2টা স্ক্রিনশট ভাইরাল হয়েছিল সেই সময় 3 আগস্টের রাত্রে, একটা ওবায়দুল কাদের সাহেব উনি যাচ্ছেন মানে অর্থাৎ বিমানের ছবি, আরেকটা ফজলুর তাপস, হ্যাঁ। ওই সময় বোধহয় তারা এটা খণ্ডন করেছিল যে এটা আগের ছবি, কিন্তু পরবর্তীতে এটাই কিন্তু সত্যি হলো। আপনার কাছে কি মনে হয় যে ওবায়দুল কাদের ওই ছবিটাই হতে পারে যে ওনার যাওয়ার ছবি? আচ্ছা, ওবায়দুল কাদের সাহেব সর্বশেষ ব্রিফিং করেছেন 3 তারিখ, 3রা আগস্ট। তারপরে 4ঠা আগস্ট কিন্তু ব্রিফ করেছেন নানক দলের পক্ষ থেকে। এর আগ পর্যন্ত গত কয়েক মাস মানে আন্দোলন উত্তাল হওয়ার পর থেকে ওবায়দুল কাদের প্রতিদিনই কিন্তু মিডিয়ায় হাজিরা দিয়েছেন, কোনো একদিন বাদ যায় নাই। কিন্তু হঠাৎ করে তিনি 4ঠা আগস্ট গায়েব, ব্রিফ করলেন নানক সাহেব, জাহাঙ্গীর কবির নানক, দলের প্রেসিডিয়াম সদস্য। তিনিও পরবর্তী দেশ ছেড়েছেন বলে আমরা জেনেছি। তো ধারণা করা হচ্ছে ওই 3রা আগস্ট তিনি ব্রিফ করেছেন, তারপরে 5 আগস্টের মধ্যেই তিনি দেশ ছেড়েছেন, এটা ধারণা করা হচ্ছে। এবং তিনি এখন মধ্যপ্রাচ্যে আছেন, আপনি যেটা বলছিলেন। মানে আমরা বেশ কয়েকটা গণমাধ্যমে এই ধরনের সংবাদই শুনেছি যে উনি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আরব আমিরাতের কথাই বলা হচ্ছে যে সেখানে বেশ কিছু মানুষ তারা দেখেছেন, মানে এই ধরনের বরাত দিয়ে নিউজ করেছে, বিভিন্ন সংবাদ প্রচারিত হয়েছে। তা একইভাবে আপনি যেটা বলছিলেন যে নানক সহ আরও যারা আলোচিত মন্ত্রী, এমপি অথবা আওয়ামী লীগ নেতা আছে, তাদের অনেকেই দেশ ছেড়েছেন। আর কার কার নাম আপনি শুনেছেন? শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি ছিলেন, তিনিও একজন গডফাদার। তাকেও দুবাইতে দেখা গেছে, এরকম সংবাদ বেরিয়েছে, এবং তার ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার কথা, তিনিও আছেন মধ্যপ্রাচ্যের কোনো দেশে।
তাছাড়া এর আগে হাসান মাহমুদ, একবার খবর বেরিয়েছিল হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছেন, পরবর্তীতে দেখা গেল সে ইউরোপে চলে গেল। তারপরে মোহাম্মদ আরাফাত, যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, ওবায়দুল কাদারের পাশাপাশি যিনি এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তীর্যক ভাষায় কথা বলেছেন, এদেরকে রাজাকার বলেছেন, এদেরকে নেশাগ্রস্ত বলেছেন, নানা কিছু বলেছেন, উস্কানিমূলক নানা বক্তব্য দিয়েছেন, তিনিও শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তিনিও দেশ ছেড়েছেন, তিনিও পার পেয়ে দেশের বাইরে চলে গেছেন, এরকম তথ্য আছে। আমরা তো ওই সময় কয়েকদিন আগে শুনেছিলাম যে উনি গ্রেফতার হয়েছেন, এই ধরনের সংবাদ প্রচার হয়েছে, ইভেন এমনকি হাসান মাহমুদ সাহেব উনারও গ্রেফতারের কথা শোনা গিয়েছিল। তাহলে এরা কিভাবে মানে পার হলেন, মানে এরা কিভাবে যেতে পারলেন, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি সরকারের সাথে যেহেতু ঘনিষ্ঠ, জামাতের বর্তমান আমির ডক্টর শফিক, আপনার ওনার একটা ইন্টারভিউ আমরা করেছিলাম, আমি পরশুদিনই করলাম। ওই ইন্টারভিউতে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এতগুলি আওয়ামী লীগের নেতা, তাদের লায়াবিলিটি তো এই গণহত্যার দোষর তারা এবং প্রত্যক্ষভাবে জড়িত তারা, তাদেরকে কিভাবে বাইরে যেতে দেওয়া হলো বা তারা এখনো গ্রেপ্তার হচ্ছেন না কেন? উনি যেটা বললেন, উনি ব্যাখ্যাটা দিলেন যে আপনারা জানেন 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। অতএব এই যে 5, 6, 7, 8 4 দিন তারপর সরকার অ্যাক্টিভ হতে আরও কয়েকদিন সময় লেগেছে। এই যে 4-5 দিন সময় এরা পেয়েছে, এই সময়টা মূলত ওনারা দেশ সীমান্ত দিয়ে, বিভিন্ন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন। বেশিরভাগই প্রথমে ভারতে গেছেন, তারপরে পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ বিভিন্ন জায়গায় গিয়েছেন বলে এটা শোনা যাচ্ছে। আপনি আলাপ করছিলেন যে বিভিন্ন সীমান্ত দিয়ে, কোন কোন সীমান্ত দিয়ে এরা বেশি সংখ্যায় গিয়েছে, এরকম তথ্য কি পাওয়া গেছে আপনার কাছে? নাবিল ভাই, আমরা বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের বেশ কিছু সংবাদ আমরা দেখেছি যে বলা চলে সিলেটের বেশ কয়েকটা সীমান্তগুলোই প্রথম টার্গেট ছিল আওয়ামী লীগ নেতাদের। এর মধ্য দিয়ে প্রথম বলা চলে সিলেটের কানাইঘাট সীমান্তের মধ্যে ডোনা সীমান্ত একটা খুব উল্লেখযোগ্য সীমান্ত, যে সীমান্তে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উনি গ্রেফতার হয়েছেন ওই সীমান্ত থেকে। একই সীমান্ত ব্যবহার করেছেন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা শুনেছি ওই এলাকার কিছু সোর্স, তারা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোকে নিশ্চিত করেছেন যে তারা প্রায় 50 থেকে 60 জন নেতাকর্মীকে সাথে নিয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সাথে অবশ্যই বলা চলে স্থানীয় কিছু প্রশাসনের সহযোগিতায় নাকি তারা পেয়েছেন। তারা ডোরা সীমান্ত দিয়েই তারা পেরিয়ে মানে বাংলাদেশ পাড়ি দিয়েছেন, বাংলাদেশ পাড়ি দিয়ে ইন্ডিয়ান সীমান্তে ঢুকেছেন তারা এ ধরনের। এবং সবচেয়ে মজার একটা বিষয়, এটাকে কেন্দ্র করে কিন্তু এখন একটা বিশাল বাণিজ্য চলছে চারদিকে। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যে এই সব অপরাধীদেরকে সীমান্ত পার করে কিভাবে নিরাপদে ভারতে নেওয়া যায়। এটা এই সিন্ডিকেটের সাথে বাংলাদেশি অংশে কিছু দালাল জড়িত, প্রশাসনের মধ্যেও কিছু, মানে সেটা পুলিশ প্রশাসনের কথা মিন করছি, বা গোয়েন্দা বাহিনীর কিছু লোক জড়িত আছে। তেমনিভাবে ওই পারে যে তাদের সীমান্তরক্ষী বাহিনী আছে এবং ওই পারের দালাল চক্র আছে, এরা মিলে একটা সিন্ডিকেট তৈরি করে এদেরকে মূলত পার করেছে এবং সেখানে কোটি কোটি টাকা কিন্তু এটা লেনদেন হচ্ছে, শত শত কোটি টাকা, শুধু কোটি কোটি বললে হবে না, শত শত কোটি টাকার একটা বিজনেস গড়ে উঠেছে এবং সবগুলো সীমান্তে। আপনি যেটা বলছিলেন যে সিলেটের কানাইঘাট এবং ডোনা সীমান্ত, এই সীমান্তটা বেশি ব্যবহারের কারণ হচ্ছে এটা তো পাহাড়ি এলাকা, বন জঙ্গল ঘেরা, দুর্গম, ওইসব জায়গায় আসলে মানে মানুষজনের যাতায়াত চলাফেরা কম, যার কারণে এই সীমান্তগুলো বেশি ব্যবহৃত হয়েছে। এছাড়া দেশের বাংলা বন্দর আরও যে সীমান্তগুলো আছে এগুলো কিন্তু কম বেশি, তারপরে দিনাজপুরের সীমান্ত আছে বেশ কয়েকটা, তারপরে মানে খুলনার সাতক্ষীরার সীমান্ত আছে, এইসব সীমান্তগুলো কিন্তু কম বেশি ব্যবহার হয়েছে এবং প্রতিটা সীমান্তে এরকম একটা সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে যারা এই অপরাধীদেরকে পার করেছে অর্থের বিনিময়ে। আপনার কাছে কিছু তথ্য আছে যে এই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যারা বিশেষ করে ভারতে আশ্রয় নিয়েছে, এই নেতারা বেশি কোথায় কোথায় আছে? আপনার কাছে তো কিছু তথ্য থাকার কথা। আমি বলছিলাম আলোচনার মধ্যেই কোনো এক সময় যে বেশ বড় একটা অংশ যেহেতু সিলেট সীমান্ত এলাকা দিয়ে আমাদের দেশ পার হয়েছেন, ভারতে অংশ নিয়ে মানে অবস্থান তারা প্রবেশ করেছেন, সে কারণে বলা হচ্ছে তাদের বড় একটা অংশ কিন্তু মেঘালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। বিশেষ করে শিলং, তারা শিলংয়ে আছেন বড় একটা অংশ,
বলা হচ্ছে সেখানকার বেশ কিছু স্থানীয় পত্রিকা গণমাধ্যমগুলো রিপোর্ট করেছেন, অথবা আমাদের বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমেও স্থানীয় গণমাধ্যমে খবর উঠে এসেছে এই ধরনের, যে তারা শিলং এলাকায় আছেন, গুয়াহাটি এলাকায় তাদের জন্য একটা উন্মুক্ত স্থান, পাশাপাশি ডাউকি, জোয়াই সহ বেশ কয়েকটা এলাকার কথা শোনা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, কলকাতা এলাকা, এটা তো বলা চলে বাঙালিদের জন্য একটা অভয়ারণ্য হয়ে গেছে। আমরা গণমাধ্যমে দেখেছি যে বিভিন্ন নেতাকর্মী তারা খুব খোশ মেজাজে দিন কুমার উকিল এবং অপু উকিলকে দেখা গেছে, জি আপনি কলকাতায় দেখা গেছে। তো সুতরাং তাদের জন্য বলা চলে যে কলকাতা, আসাম, বিশেষ করে মেঘালয়, তারপর শিলং, গুয়াহাটি, এই জায়গাগুলোতে বলা চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা মানে অভয়ারণ্য হয়ে গেছে। মোট কথা বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলো আছে ভারতের সেসব জায়গায় তারা আছেন। তা সেখানে বলা চলে যে অনেকেই পুলিশ পাস পাওয়া যায় একটা অস্থায়ী ভিত্তিতে। তা অনেকেই নাকি সেই পুলিশ পাস নিয়ে তারা এখানে অবস্থান করছেন। আবার লোকাল যে প্রশাসন আছে তারাও তাদের কাছে মানে এতটা তারা ওখানে শক্ত অবস্থানে নেই তারা বহিরাগতদের অবস্থান ঠেকাতে, সেই কারণেও তারা কিছুটা সুবিধাজনক অবস্থানেই রয়েছে। এই ধরনের এটার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে সরকারিভাবে যেহেতু আওয়ামী লীগ, মানে আমি ভারত সরকারের কথা বলছি, মোদীর সরকারের কথা বলছি, বিজেপি সরকারের কথা বলছি, তারা তো আওয়ামী লীগের প্রতি তাদের একটা সফট কর্নার আছে। শেখ হাসিনার কর্মী বাহিনী বা নেতা কর্মীদের উপর তাদের সফট কর্নার আছে। হয়তো নীতিগতভাবে একটা নির্দেশনা দেওয়া আছে পুলিশের উপরে যে এদেরকে ঢুকতে দেওয়া বা তাদেরকে যাতে থাকতে দেওয়ার জন্য, অবস্থান করতে দেওয়ার একটা নীতিগত হয়তো সিদ্ধান্ত বা নির্দেশনা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়তো আছে, আমি ধারণা করছি। এবং তার পাশাপাশি অর্থ লেনদেন তো আছে। এই দুইটার উপরে ভর করে তারা সেখানে ঢুকতে পেরেছে এবং সেখানে অবস্থান করতে পেরেছে বলে আমরা ধারণা করছি। আপনি কি একটা ভিডিও অথবা অডিও ক্লিপ বোধহয় ভাইরাল হয়েছিল বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে নিয়ে, যেটা 10 সেপ্টেম্বরে রাত্রিরে, এটা অনেকের কাছে এটা ছিল, আমিও শুনেছি এখানে। এই অডিও ক্লিপে কিন্তু আমরা স্পষ্ট শুনতে পেয়েছি যে উনি বেশ কয়েকজন স্থানীয় নেতা কর্মী অথবা স্থানীয় দালাল চক্রকে মেনটেন করেছেন। কাউকে বলছেন যে 50,000, কাউকে বলছেন যে 5 লাখ, এই ধরনের। সেটা কিন্তু নাবিল ভাই 10 সেপ্টেম্বরে। এটা কিভাবে সম্ভব হলো? এতদিন পরে ওনাকে চেনে তো সবাই, তা সেক্ষেত্রে তাদের মতো মানুষও যদি পার পেতে পারে, আসলে এটাকে কিভাবে দেখছেন? আসলে ঘটনা হয়েছে কি, পুলিশ বাহিনী তো আসলে পুলিশ বাহিনীতে প্রায় 2.5 লাখ পুলিশ সদস্য আছে সারা দেশে। তো এর মধ্যে ভালো পুলিশ সদস্য তো অবশ্যই আছে, সবাই তো আর খারাপ না। কিন্তু এই যে বিশেষ করে হারুন, বিপ্লবদের মতো যে পুলিশের মধ্যে একটা সিন্ডিকেট বা চক্র গড়ে উঠেছিল, অপরাধী চক্র, এদের কিন্তু একটা সিন্ডিকেট ছিল সারা দেশব্যাপী। তো এদের যা সিন্ডিকেট, এদের যারা শীর্ষ সামন্ত, এরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এখনও আছে। তা আমরা ধারণা করছি তাদের যে এই যে শীর্ষ সামন্ত আছে, তারাই তাদেরকে পার করে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে। এখানে কি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পালন করছেন, তাদের কি আপনি দায়িত্বের গাফুলতি অথবা হচ্ছে তাদের উপর কোনো দায় বর্তায় না মনে করছেন? না, অবশ্যই দায় তাদের উপর বর্তায়, কিন্তু তারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা সিভিলিয়ান কর্মকর্তা তারা প্রায় অসহায়। কারণ হচ্ছে পুলিশ বাহিনী দেখা যাচ্ছে যে তো কথা শুনছে না। আমরা ঢাকারও কিছু ঘটনায় দেখেছি, সরকার একরকম অর্ডার করেছে, পুলিশ হাত গুটে আছে, তারা অ্যাক্ট রিয়াক্ট কিছুই করছে না। তো তারাও একটা ভয়ভীতির মধ্যে আছে, কি করতে গিয়ে কি হয় না হয়। অতএব সবাই পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করছে। তো সে কারণে কিন্তু এই যে অপরাধী চক্র, তারা তো তাদের যে চক্র আছে, চক্র ব্যবহার করে তারা প্রথমে আত্মগোপনে ছিল এবং পরবর্তীতে তারা অনেকেই দেশ ছাড়তে সফল হয়েছে। আমরা তো এর আগে জাহাঙ্গীর কবির নানকের একটা ঘটনা গণমাধ্যমে এসেছিল যে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় তাকে পাওয়া গেছে, ওই এলাকায় অভিযানও চলেছে। পরবর্তীতে দেখা গেল যে উনি আর মৌলভী এলাকায় বাজার এলাকায় নেই, উনি চলে গেছেন ইন্ডিয়াতে। নাবিল ভাই, একটা মানে স্বরাষ্ট্রমন্ত্রীরও কিন্তু গ্রেপ্তারের জন্য ঢাকায় কয়েকটা জায়গায় অভিযান চলছে, পুরান ঢাকায় অভিযান চলছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে ভারতে। জি। এবং আরেকজনের কথা বলতেই হয় যে ওই যে ভূমিমন্ত্রী ছিলেন জাবেদ, আপনার সবাই আমরা জানি যে তাকে নিয়ে আল জাজিরা যে একটা প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনে কিন্তু শেষে ব্যবহার করেছে উনি যে অট্টহাসি দিয়েছেন, যে উনি দেশ ছেড়ে পালাতে পেরেছেন, দেশের বাইরে তিনি যেতে পারছেন এবং বলছেন যে আমি নিরাপদে আছি, যে হাসি দিয়েছেন। যদিও তিনি একসময় বলছিলেন পালাবো কেন, এ দেশ তো আমাদের।
ওনাকে পালাতে হয়েছে। ওবায়দুল কাদেরও বলেছিল পালাবো কেন, দরকার হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, কিন্তু ফখরুলের বাসায় গিয়ে তিনি আর ওঠেন নাই, তার লাপাত্তা। আমরা শেষের দিকে এসেছি নাবিল ভাই, এই মুহূর্তে আসলে করণীয় কি, সরকার কি করতে পারে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য? যারা সরাসরি গণহত্যা বা এই হত্যাকাণ্ডের দোষী হিসেবে যারা ছিলেন, তারা তো অনেকেই বিভিন্নভাবে পার পেরে যাওয়ার মানে চেষ্টা করছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন তাদেরকে আমি দোষর বলতে রাজি নেই, কারণ তারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। দোষর হলো জাতীয় পার্টি বা 14 দলীয় জোট, এরা ছিল দোষর, বাট এরা হলো প্রত্যক্ষভাবে জড়িত। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী কেমনে দোষর হয়, সে তো নিজেই হত্যাকাণ্ডের সাথে। বিপ্লব কিভাবে দোষর হয়, নানক বা ওবায়দুল কাদের এরা তো নির্দেশদাতা, মোহাম্মদ আলী আরাফাত এরা তো নির্দেশদাতা, অর্থাৎ এরা দোষর হওয়ার কোনো সুযোগ নেই, এরা হলো এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ আসামি। তো এখন আপনি বলছিলেন যে কি করা যায়, এখন আমার মতে এদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, এটা সরকারের, বিপ্লবী সরকারের দায়িত্ব বলে আমি মনে করি। এখন এক্ষেত্রে সরকারের সদিচ্ছা দেখাতে হবে, এখনই করতে হবে বিষয়টা এমন না, বাট বিষয়টা আরও লেন্দি না করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা যে যে দেশে আছে, প্রায় সবগুলো দেশের সাথেই বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, ঠিক আছে, বিশেষ করে ভারতের সাথে তো আছেই। বন্দি বিনিময় চুক্তির অধীনে তাদেরকে ফেরত চাওয়া উচিত সরকারের উচিত হবে তাদেরকে ফেরত চাওয়া। তারপরে যদি কোনো দেশ না দিতে দেয় তাইলে প্রমাণিত হবে তারা এই যে গণহত্যার দোষর দেশ হিসাবে তারাও চিহ্নিত হবে দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে। মানে গণহত্যাকারীদের সমর্থনকারী, সমর্থনকারী, পৃষ্ঠপোষকতা এবং তাদেরকে বাঁচানোর দায়ে তারা অভিযুক্ত হবে। আমরা সেই জাতি এবং সেই সরকারগুলোকে, সেই দেশগুলোকে আমরাও চিনতে চাই যে কারা এই গণহত্যারে পৃষ্ঠপোষকতা বা সমর্থন দিচ্ছে বা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, সেটাও স্পষ্ট হওয়া দরকার। আর এখনো তো প্রতিদিনই বলা চলে সীমান্তে এই ধরনের একটা প্রসেস চলছেই, এটা বন্ধ করতে করণীয় কি বলে মনে করছেন? এখন ঘটনা হচ্ছে পুলিশ তো ইনঅ্যাক্টিভ, তো এখানে বিজিবির মধ্যে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তো আর্মি, মানে সেনাবাহিনীর কথা বলছি। সেনাবাহিনী কিন্তু মনে হচ্ছে আন্তরিক, তারা চায় যে অপরাধীদের শাস্তির আওতায় আনতে তারা মনে হচ্ছে যে বদ্ধপরিকর। এই কারণে তারা কি ওটা প্রকাশ করেছিলেন এর আগে যে 626 জন নেতাকর্মী তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেক? হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় কিন্তু সেনাবাহিনী বিভিন্ন জনকে, অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে। গতকালও কয়েকজন গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি, আরও কিছু কিছু গ্রেপ্তার কিন্তু বিভিন্ন টার্মে হচ্ছে। কিন্তু বড় বড় যারা হোতা, এই হত্যাকাণ্ডের বা এই গুম খুনের যারা হোতা, তারাও এখনো গ্রেপ্তার হয়নি এবং শোনা যাচ্ছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে হতাশার কারণ এই হত্যাকাণ্ডের জন্য, এই গত 16 বছরের দুঃশাসনের জন্য শেখ হাসিনার যদি বিচার না হয়, ওবায়দুল কাদেরের যদি বিচার না হয়, আসাদুজ্জামান কামালদের যদি বিচার না হয়, নানকদের যদি বিচার না হয়, তাহলে বিচার কার হবে? আমরা দেখছি যে 2-4 জন ধরা পড়েছে। যেমন পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান, সে অনেকটা নিরীহ টাইপের ভদ্রলোক মানুষ, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং শুনেছি উনি নাকি বাসার বাইরে কোথাও জানোনি, পালানোর চেষ্টা করেন। এই লোক এই হত্যা, মানে এই স্বৈরতন্ত্রের দোষর, কিন্তু এই লোক হত্যাকাণ্ডে যোগ দেয় নাই, সমর্থনও করে নাই, এটা সবাই নিশ্চিত। তো এই লোক যদি এই লোককে গ্রেপ্তার করে তো লাভ নাই, গ্রেপ্তার করতে হবে মূল হোতাদেরকে, যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, এই জাতিকে একটা মেধাশূন্য করার চেষ্টা করেছে। যেমন শুধু মানে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 800 জনের বেশি সরকারি তালিকায়, এটা ধারণা করা হচ্ছে 1000-এর বেশি হবে। তারপরে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ, তার মধ্যে শিক্ষার্থী যেমন আছে, তারপরে কয়েকশো মানুষ আছে যারা অন্ধ হয়ে গেছে, 1 চোখ হারাইছে বা 2 চোখ হারাইছে, এটাও প্রায় হাজারের কাছাকাছি। তো এই যে নির্মমতা যারা করেছে তাদের বিচার না হলে তো জাতি কলঙ্কমুক্ত কিভাবে হবে? তা সুতরাং আমরা চাই যে আসলে এদের ধরে নিয়ে এসে বিচার করা হোক এবং আমরা দেশে যারা আছেন তাদের দোষর এবং সরাসরি হত্যাকারী তাদেরও আর সীমান্ত পাড়ি দেওয়ার কোনো ক্ষমতা না থাকুক, তারাও আইনের আওতায় আসুক, আমরা এই প্রত্যাশা করতেই পারি। যে অবশ্যই আমরা এই প্রত্যাশা করি। আমরা চাই অচিরেই সরকার আন্তরিকভাবে চেষ্টা করুক এই অপরাধীদেরকে বিচারের আওতায় আনার, এটুকুই আমাদের দাবি। হইল কি কতটুকু হইল
সেটার চেয়েও গুরুত্বপূর্ণ সরকারকে আন্তরিকভাবে এটা চাইতে হবে। এটা দেশের মানুষের চাওয়া না, পাওনা এটা। নাবিল ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং প্রিয় দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।